আইসিটি বিষয়ক উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, তারুণ্যের গর্ব, সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি সজীব ওয়াজেদ জয় ভাইয়ের 53তম জন্মবার্ষিকী। আজকের এই শুভ দিনে আমরা একটি উদ্যোগ গ্রহণ করেছি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি বেসরকারি উদ্যোক্তা যারা আছেন, যারা সারা দেশের জনগণ আছেন, সকলের কাছে আমরা আজকের এই দিনে একটি নতুন কর্মসূচি আমরা উদ্বোধন করে সকলকে আহ্বান করছি। ট্রিজ ফর পিস, শান্তির জন্য বৃক্ষ। এই কর্মসূচি শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আমরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা 1 লক্ষ বৃক্ষের চারা রোপণ করছি এবং একই সাথে যারা ছাত্র, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার জনগোষ্ঠী রয়েছেন, তাদের সকলকেই আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকে আমাদের এই ডাক বিভাগের এই ভবনে আমরা যখন এই আলোচনা সভাটি আয়োজন করেছি, এখানে একজন বক্তা কিন্তু বক্তব্য রেখেছেন, ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক শাহাবুদ্দিন, যিনি মারাত্মকভাবে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। আমাদের ডাক বিভাগের 17টি জায়গায় সারা বাংলাদেশে হামলা হয়েছে এবং বেছে বেছে আমাদের সরকারি স্থাপনা, সরকারি যানবাহন, সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ বাহিনীর সদস্য, এমনকি আমাদের সাংবাদিক বন্ধুদের ওপরেও মর্মান্তিক হামলা হয়েছে এবং বিভিন্ন সংঘর্ষে বিভিন্ন জায়গায় বেশ কিছু প্রাণহানি ঘটেছে। আমি আজকে বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। 52-এর ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের এবং জাতীয় 4 নেতা সহ 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্যদের। আমি আরো স্মরণ করছি বিগত 1 সপ্তাহে বিভিন্ন স্থানে বিভিন্ন সংঘর্ষে যারা প্রাণ হারিয়েছেন, সেই সকল ছাত্র, শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক সহ সাধারণ পথচারী যারা নিহত হয়েছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা এমন একটা সময়ে আজকের এই কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছি, যখন একদিকে আমাদের কোমলমতি সাধারণ নিরীহ ছাত্রছাত্রীদের সামনে একটা ব্যানার নিয়ে পেছন থেকে একটা সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তার কয়েকটা উদাহরণ যদি আপনাদের সামনে দেই, তাহলে বিষয়টা অনেক সহজ হবে বুঝতে। আপনাদের খেয়াল আছে যখন 2011-12 সালে যুদ্ধ অপরাধীদের বিচারের কার্যক্রম চলছিল, সেই সময়ে সারা দেশে এই ধরনেরই সন্ত্রাসী কার্যক্রম, অগ্নিসংযোগ, হামলা শুরু করেছিল জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল। 2013 সালে আপনাদের মনে আছে রাজধানীকে অচল করে দিয়ে সরকার পতনের আন্দোলনের নামে পুরো বাংলাদেশকে তারা সেই সময়ে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে নিয়ে গিয়েছিল। আমাদের সাংবাদিক বন্ধুদের নিশ্চয়ই মনে আছে, তারা এমন অবিবেচক যে আমাদের পবিত্র কাবা শরীফের গিলাফ যখন পরিবর্তন করে সেখানে পড়ানো হয়, সেই সময় কিন্তু আমাদের যারা আলেমগণ আছেন তারা কিন্তু সেই গিলাফটা হাতে নিয়ে তারা সেই গিলাফটা পরিবর্তনের জন্য যায়। সেই ছবিটা নিয়ে ফেসবুক এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত, ছাত্র শিবির
এবং যুদ্ধ অপরাধীদের পক্ষে তারা মিথ্যা অপপ্রচার গুজব ছড়িয়েছিল যে সৌদি আরবে নাকি এই সকল জামাতের নেতা যুদ্ধ অপরাধীদের মুক্তির জন্য সৌদি আরবের মক্কা এবং মদিনায় আলেমগণ প্রতিবাদ করছে। নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে সেই ঘটনাগুলো। আপনাদের মনে আছে যে 14 সালে 15 সালে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরে বিভিন্ন প্রান্তরে কিভাবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপরে হামলা করা হয়, প্রকাশ্যে তাদেরকে হত্যা করা হয়। সেই একই ধরন আমরা কিন্তু দেখলাম 18 জুলাই বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত পরিকল্পিতভাবে একটা শান্তিপূর্ণ যৌক্তিক ছাত্র আন্দোলনকে কিভাবে তারা সহিংস সন্ত্রাসী কার্যক্রমের হাতিয়ার হিসেবে তাদের রক্ষা কবচ হিসেবে ব্যবহার করলো। আমরা দেখেছি আমাদের মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে কিভাবে 18 জুলাই সকাল থেকে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী বিশেষ করে ঢাকার উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, ঢাকার পার্শ্ববর্তী যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ, এইদিকে যেখানে শাহাবুদ্দিন সাহেব হামলা শিকার হয়েছিল, গাজীপুর, এই এরিয়াগুলোতে কিভাবে ঢাকার বাইরের মোবাইল ফোন সিম কার্ড নবাগত কিছু সিম কার্ডের আবির্ভাব ঘটে। এগুলো তথ্য প্রযুক্তি উপাত্ত বিশ্লেষণ করে পরিষ্কার যেই জেলাতে 11, 12, 14, 15 সালে বিএনপি, শিবির, ছাত্রদল, বিএনপির যারা সন্ত্রাসীরা আছে, যারা সন্ত্রাস করেছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জ কিংবা রংপুরের মিঠাপুকুর অথবা নীলফামারীর চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, সেই সব জেলার অন্তত 20টা স্পট যেগুলো রেড অ্যালার্ট জারি ছিল, সেই সকল জায়গায় কিন্তু 18, 19, 20 জুলাই কোনো সহিংসতা হয়নি। এবং সেই সকল এলাকার কিছু মোবাইল ফোন সিম সেখান থেকে তারা কিন্তু শিফট করে তারা কিন্তু এই ঢাকার যেই প্রায় 10টা 15টা জায়গায় অতিরিক্ত প্রায় 50,000 থেকে 1 লক্ষ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে। এগুলোর তথ্য উপাত্ত এবং সূত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সেই সকল এলাকার কিন্তু অনেক বিএনপি, ছাত্রদল, জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকামুখী ছিল এবং সেই সকল এলাকায় তারা অবস্থান গ্রহণ করেছে। আমরা বিশ্লেষণ করছি, আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে কারা কখন আমাদের মহাখালী ডেটা সেন্টার, ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের সার্ভার, আমাদের সেতু ভবনের সার্ভার, আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা 2 দফায় 3 দফায় হামলা করেছে। বাংলাদেশ টেলিভিশনের আমাদের সদর দফতর, সেখানে তারা হামলা করেছে, পুড়িয়েছে, সাধারণ কর্মীদেরকে আক্রমণ করেছে, লুটপাট করেছে। কোনো সাধারণ শিক্ষার্থী কম্পিউটার লুটপাট করেনি, সিপিইউ লুটপাট করেনি, টেলিভিশন নিয়ে চলে যায়নি। আপনারা দেখেছেন কিভাবে তারা সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। তারপরেও যতটুকু ভিডিও এবং তথ্য উপাত্ত আপনাদের কাছে এসছে, আপনারা প্রচার করেছেন, আমাদের বিভিন্ন সংস্থার কাছে এসছে, আমরা পর্যালোচনা করছি, তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন যখন সফল হয়ে গেছে, যখন সরকার মেনে নিয়েছে, আদালত রায় দিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী একই দাবিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে আপিল করেছেন, সেই সময়ে 18 জুলাই বিকাল 3টা থেকে 9টা পর্যন্ত এই হামলাগুলো করা হয়েছে। এবং আমরা খেয়াল করলাম যে বিটিভিতে গিয়ে সন্ত্রাসীরা কিন্তু
নিয়ন্ত্রণ কক্ষ তারা খুঁজেছে, যে তারা হয়তো চিন্তা করেছিল যে সেখান থেকে হয়তো কোনো ঘোষণা বা কোনো কিছু করতে চায়। এবং তারপর যেটা বারবার আমরা বলার চেষ্টা করছি, যে এই মহাখালীতে 3টা ডেটা সেন্টারে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের 70% ডেটা এবং সিস্টেম সেখানে হোস্ট করা, সংরক্ষণ করা। আমাদের 34টা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের প্রায় 18টি আইআইজির সিস্টেম এবং ডেটা সেখানে ওই 3টা ডেটা সেন্টারে হোস্ট করা। ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের নিচতলায় পুরোটা পুড়িয়ে দিয়েছে। তার পার্শ্ববর্তী আরেকটা ডেটা সেন্টার সেটি আংশিক পুড়িয়ে দিয়েছে। এবং 3টা ডেটা সেন্টারের যে ইন্টারনেট যে কানেকশন, সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। আপনারা নিজেরা গিয়ে দেখেছেন, আপনারা সেগুলো ভিডিও প্রচারও করেছেন, যার ফলে আইএসপি 70% সার্ভার সেখানে কিন্তু ডাউন হয়ে গেছে। আমরা বিকাল 3টা থেকে ধাপে ধাপে এই পরিবেশ পরিস্থিতির কারণে রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এখন আন্তর্জাতিক পর্যায়ে অনেক জায়গায় বিএনপি জামাত তারা অপপ্রচার করছে। প্রথমত এই ঘটনার কারণে যে ইন্টারনেট যে বন্ধ হয়ে গিয়েছিল, তারা বলছে যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তারপরে 2 দিন পরে আমরা জানতে পেরেছি ঢাকা চট্টগ্রামে যে সাবমেরিন কেবলের যে কানেক্টিভিটি, যেটা আমাদের ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে, সেই কেবলটা মাটির নিচ দিয়ে থাকে, কারণ এটা আন্ডারগ্রাউন্ড ফাইবার অপটিক্যাল কেবল। কিন্তু আপনারা জানেন যে যেখানে সেতু কিংবা সড়ক মেরামত করতে হয়, সেখানে এই মেরামত চলাকালীন সময়ে সেই কানেক্টিভিটিটা আপ অ্যান্ড রানিং রাখার জন্য ওভারহেড নিতে হয়। কয়েকশো মিটার ওভারহেড ছিল কাঁচপুরের জায়গার কাছাকাছি। সেখানেও সন্ত্রাসীরা সেই কয়েকশো মিটার যেটা উপরে ছিল সেটাও পুড়িয়ে দিয়ে, এবং তারপরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটা আমরা মেরামত কাজ শেষ করি। এবং আমরা 23 তারিখে যখনই আমরা কারিগরিগতভাবে প্রযুক্তিগতভাবে আমরা এই সবগুলো সমাধান করতে পারি, সাথে সাথে আমরা ইন্টারনেটটা ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা উন্মুক্ত করে দিই। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। কারণ এখানে সরকার একা পারে না, এটাও কিন্তু আমরা একটু ব্যাখ্যা দিতে চাই। আপনারা গতকালকে দেখেছেন অলিম্পিক শুরু হওয়ার আগেই প্যারিসে উচ্চ গতির ট্রেন স্টেশনে হামলা হয়েছে, সেখানে সাইবার হামলা হয়েছে। গত সপ্তাহে আপনারা জেনেছেন যখন আমাদের এখানে ইন্টারনেট বন্ধ হয়ে গেল, তখন সিভিল এভিয়েশনের আন্তর্জাতিক ফ্লাইট অপারেশনের জন্য যখন তারা আমাদের কাছে জরুরি সহযোগিতা চাইলো, আমরা কিন্তু দ্রুত চেষ্টা করলাম একদিনের মধ্যে প্রথমে এয়ারপোর্টে কানেক্টিভিটিটা নিশ্চিত করতে, এবং তারপরে ধারাবাহিকভাবে কিন্তু আমরা জরুরি যে পোর্ট, সি পোর্ট, এয়ারপোর্ট, ব্যাংকিং, এগুলো কিন্তু আমরা 3 দিনও বন্ধ রাখিনি। আমরা ঠিক পরের দিনই আমরা যখন যেটুকু পেরেছি আমরা কিন্তু অপারেশন করেছি। কারণ আমাদের 2টো সাবমেরিন কেবল, কুয়াকাটাটা আমরা অন রাখতে পেরেছিলাম, সেখান থেকে যতটুকু পেরেছি আমরা দিয়েছি। 3 দিন কিন্তু পুরো ইন্টারনেট শাটডাউন হয়নি, আমরা শাটডাউন করিনি। ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল অধিকাংশ জায়গায় যখন এই ডেটা সেন্টার 3টা নন ফাংশনাল হয়েছে, একটা ডেটা সেন্টার পুড়িয়ে দিয়েছে এবং শত শত কিলোমিটার ফাইবার অপটিক্যাল কেবল পুড়িয়ে দিয়েছে। আমি আইএসপিএবি সভাপতির সাথে কথা বললাম, এমদাদ ভাই আমাকে বললেন তাদের তার, সুইচ, ইকুইপমেন্ট, অবকাঠামোর যে ক্ষতি হয়েছে সেটা, এবং আমাদের প্রায় 17টা ডাকঘর এবং বিটিসিএল টেলিটকের যে অবকাঠামো ক্ষতি, সব মিলিয়ে প্রায় আমাদের শুধু টেলিকম সেক্টরে আমাদের 500 কোটি টাকার উপরে
আমাদের ফিজিক্যাল ড্যামেজ হয়েছে। আর যদি এটার আমি বিজনেস ইম্প্যাক্ট ধরি, যে তাদের যে বিলিং বা অন্যান্য যেগুলো পাওনা এবং যেগুলো ক্ষতি হয়েছে, সেটা আরো 500 কোটি টাকা ছাড়িয়ে যাবে। অর্থাৎ আমাদের ডাক, টেলিযোগাযোগ এবং আইটি সেক্টরে কিন্তু 1000 কোটি টাকার উপরে ক্ষতি। তারপরে এটা যদি ইনডাইরেক্ট ইম্প্যাক্ট ধরি, গতকালকে আমি একটা সংবাদ মাধ্যমে দেখছিলাম, আমার পাবনার একটা ডেইরি ফার্ম, সে তার অনলাইনে যে তার দুধ বিক্রি করে সেটাও কিন্তু ব্যাহত হয়েছে, তার দুধ ফেলে দিতে হয়েছে। সে এখন ইন্টারনেট ছাড়া তার ব্যবসা কার্যক্রম চলতে পারছে না। আপনারা জানেন যে আমাদের যে পোশাক শিল্পে 40 লাখ কর্মী আছে, তাদের যে রপ্তানিমুখী শিল্প, সেটাও কিন্তু ইন্টারনেট ছাড়া চলছিল না। আমাদের আউটসোর্সিং যারা করে 7 লক্ষ ফ্রিল্যান্সার, আমাদের যারা সফটওয়্যার ডেভেলপার, সার্ভিস প্রোভাইডার, এক্সপোর্টার, তাদের প্রতিদিন অন্তত 50 থেকে 60 কোটি টাকা ক্ষতি হয়েছে। এর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের প্রবাসী ভাই বোনেরা আছে 1 কোটির উপরে। আমরা দেখছি যে যারা এখন ব্যর্থ হয়েছে এই অপপ্রচার, গুজব ছড়িয়ে লাশের রাজনীতি করে সরকারকে তারা বিব্রত করতে চেয়েছে। একদিকে তারা আমাদের জনগণের সম্পদের ক্ষতি করেছে, অপরদিকে আমাদের এই 5 কোটি ছাত্রছাত্রীর হৃদয়ের মধ্যে একটা গভীর ক্ষত তৈরি করেছে। তারা যে গভীর ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই কিন্তু তারা এই বৃহস্পতিবার বিকাল থেকে এই হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ শুরু করেছে। একটা জায়গায় যদি 10,000 ছাত্রছাত্রী থাকে, তাদের সেই শান্তিপূর্ণ আন্দোলনকে 10 জন সন্ত্রাসী, 20 জন খুনি, তারা কিন্তু ঢুকে এই হত্যাযজ্ঞ চালিয়েছে, পুলিশকে আক্রমণ করেছে, আমাদের বিভিন্ন স্থাপনায় হামলা করে জনগণের সম্পদের ক্ষতি করেছে। আর আমাদের সরকারের সাথে সাধারণ ছাত্রছাত্রীদের একটা দূরত্ব তৈরি করার জন্য তারা বিভিন্ন মিথ্যা গুজব ছড়িয়ে, কেউ বলছে 300 জন মারা গেছে, কেউ বলছে 1000 জন মারা গেছে, দেশে বিদেশে এই ধরনের মিথ্যা অপপ্রচার করে আমাদের সাধারণ ছাত্রছাত্রী সন্তানদের হৃদয়ের মধ্যে একটা গভীর ক্ষত তৈরি করছে। আমরা চাই সরকারের পক্ষ থেকে আমাদের এই কোমলমতি সাধারণ শিক্ষার্থী, এই যে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে 5 কোটি ছাত্রছাত্রী আছে, ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশের যারা কর্ণধার, তাদেরকে আমাদের স্নেহ, মমতা, সংবেদনশীলতা দিয়ে তাদের সেই হৃদয়ের ক্ষত দূর করে, তাদের ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে তাদেরকে আবার আমরা আমাদের দেশের কাজে তাদেরকে উজ্জীবিত করতে চাই, অনুপ্রাণিত করতে চাই। যে দূরত্বটা পরিকল্পিতভাবে কিছু ষড়যন্ত্রকারী তৈরি করেছে, এটি আমরা দূর করতে চাই। আজকের এই শান্তির জন্য বৃক্ষ এই কর্মসূচিতে আমি আমাদের দেশের সকল ছাত্রছাত্রী, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধারদেরকে অনুরোধ করতে চাই যে আসুন আমরা প্রত্যেকেই অন্ততপক্ষে একটি করে বৃক্ষের চারা এই বর্ষা মৌসুমে আমরা রোপণ করি এবং শান্তির বার্তাটা আমরা সব জায়গায় ছড়িয়ে দিই। আমি লক্ষ্য করছি কয়েকদিন হলে আমাদের প্রবাসী ভাই বোনরা যারা রক্ত, ঘাম, শ্রম দিয়ে আমাদের এই দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে, যে প্রবাসী ভাই বোনদের রক্ত, ঘাম, শ্রমের রেমিটেন্সের পয়সা দিয়ে আমাদের এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, আমাদের মেট্রো রেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, ডিজিটাল বাংলাদেশের অবকাঠামো তৈরি হয়েছে, সারা বাংলাদেশে 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী, যার মধ্যে কিন্তু আমাদের এই প্রবাসী ভাই বোনদের আত্মীয় স্বজন, পরিবার স্বজনরাও আছেন। আমরা বুঝতে পারি এই 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী যদি ইন্টারনেট ব্যবহার করতে না পারে, যদি প্রবাসে তার সন্তান, স্বামী কিংবা ভাই বোনদের সাথে যদি ভিডিও কনফারেন্সে তাদের খোঁজ খবর না দিতে পারে, তাহলে তারা কতটা মনোকষ্টে থাকে এটা আমরা উপলব্ধি করতে পারি। কিন্তু একবার চিন্তা করে দেখেন, আজ থেকে 15 বছর আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত ছিল? বাংলাদেশে কি 4G ছিল? বাংলাদেশে কি আমরা হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এগুলো ব্যবহার করতে পারতাম? একটা গ্রাম থেকে, শহর থেকেও তো পারতাম না। ঢাকা শহর থেকেও তো আমরা ভিডিও কনফারেন্সে
সৌদি আরব, দুবাই, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া কথা বলতে পারতাম না। তার আগেও তো অনেক সরকার ছিল যারা আজকে উস্কানি দিচ্ছে যে রেমিটেন্স পাঠিয়েন না, রেমিটেন্স পাঠানো 6 মাস বন্ধ রাখেন, তাহলে পারে সরকার পতন হয়ে যাবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, 2009 সালে আওয়ামী লীগের সরকার গঠনের আগে আর কি কোনো সরকার ছিল না? তখন তারা কেন এই ইন্টারনেটের দাম কমাতে পারলো না? কেন তারা 4G নেটওয়ার্ক দিতে পারলো না? কেন তারা বাংলাদেশের গ্রাম পর্যন্ত ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে যেতে পারলো না? আজকে আমাদের প্রাইভেট আইএসপি সংখ্যা 3000, 1,20,00,000 মানুষ তারা ব্রডব্যান্ড কানেক্টিভিটি ইউজ করে বাসা, বাড়ি, অফিস, আদালতে, ব্যবসা প্রতিষ্ঠানে। আমাদের 12 কোটি ইন্টারনেট ব্যবহার করে মোবাইল 4G নেটওয়ার্কের মাধ্যমে। আমাদের বিদেশে যারা প্রবাসী কর্মী ভাইয়েরা আছেন, আমি গত কয়েকদিন হলে খেয়াল করছি খুব পরিকল্পিতভাবে আমাদের সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদেরকে আক্রমণ করা হচ্ছে। এমন ভাষায় আক্রমণ করা হচ্ছে, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। এটা নিশ্চয়ই পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে এটা করানো হচ্ছে। আমার মায়ের বয়স 82 বছর। আমার মাও ফেসবুকে অ্যাক্টিভ, আমার সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন, ফেসবুকে উনি লাইভ টাইপ দেখেন। আমি চিন্তা করি যে এই ধরনের ভাষা যদি ফেসবুক রিলস কিংবা টিকটক অথবা ইউটিউব শর্টসে আমার মা যেরকম দেখে কষ্ট পাচ্ছে, যিনি গালিটা দিচ্ছেন তার মা, তার সন্তান, তার স্ত্রী, তার বোন, সে কি এটা ভালোভাবে নিচ্ছে? আমি তাই আমাদের সকল প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজোড়ে অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আমাদের দেশের সম্পদ, আমাদের সরকারের যত অবকাঠামো, এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা, দেশের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি। সেতু ভবন যারা ধ্বংস করে, যারা একটি বিকৃত মানসিকতায় আনন্দ করছেন, তাদের জন্য বলি যে এই যে হাজার হাজার কোটি টাকার সম্পদ ক্ষতি হলো, এই যে কোটি কোটি ছাত্র ছাত্রীদের মনে হৃদয়ে ক্ষত তৈরি হলো, এই ক্ষতিটা কিন্তু সরকারের নয়, এটা কিন্তু জনগণের ক্ষতি। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই মেট্রো রেল, পদ্মা সেতু, ডেটা সেন্টার, বাংলাদেশের যত কিছু অবকাঠামো, তার ক্ষতি হলে এটা দেশেরই ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে। রেমিটেন্স যারা পাঠানোর বিরুদ্ধে অপপ্রচার করছেন, রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে 6 মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান, এই ক্ষতিটা কার হবে? এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারের, আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে। তাই এই অপপ্রচারগুলো আমাদের প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি লক্ষ্য করছি যে অনেকেই অপপ্রচার করছেন যে রেমিটেন্স যদি আমরা 6 মাস বাংলাদেশে না পাঠাই তাহলে সরকার পতন হয়ে যাবে। একটাবার চিন্তা করেন যে নিজের ক্ষতি করে আরেকজনের ষড়যন্ত্রকে আপনারা সফল করবেন না। এর আগেও কিন্তু এই ধরনের অপপ্রচার হয়েছে, বহুবার হয়েছে, বারবার কিন্তু সত্যের জয় হয়েছে, মিথ্যার পরাজয় হয়েছে, কিন্তু তত দিনে যে ক্ষতিটা হয়ে গেছে সেটা কিন্তু আমাদের কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছে। আর একটা অপপ্রচার আমি দেখতে পাচ্ছি, আমাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেকেই আক্রমণ করছেন যে ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে নাকি আমরা একটা বিশাল প্রকল্প নিয়েছিলাম, যেই প্রকল্পের আওতায় নাকি 6 লক্ষ সাইবার যোদ্ধা তৈরি করার কথা ছিল, সেটা কোথায় গেল? আমি বলতে চাই বিনয়ের সাথে, এই সংকটে
আমাদের দেশের জাতীয় এই সংকটে রাজনৈতিক প্রতিহিংসাটাকে পরিহার করে দেশের সামগ্রিক উন্নয়ন এবং শান্তি নিরাপত্তার জন্য আমরা যেন সকলেই দায়িত্বশীল আচরণ করি। এই সময়ে মিথ্যা অপবাদ দিয়ে হয়তো রাজনৈতিক প্রতিহিংসা অনেকে চরিতার্থ করার চেষ্টা করছেন, কিন্তু একটা কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, মিথ্যা দিয়ে সত্যকে সাময়িক ঢেকে রাখা যায়, কিন্তু সত্যের জয় অনিবার্য। আজকে আমরা আমাদের মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের 53তম জন্মবার্ষিকীতে আমরা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, তাকে জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন জানাই। কারণ 2007 সালে যখন উনি ইয়াং গ্লোবাল লিডার মনোনীত হন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক, তখন কিন্তু উনি অত্যন্ত অল্প বয়সী একজন তরুণ। সেই সময় উনি ছাত্র ছিলেন, সম্ভবত হার্ভার্ডে উনি মাস্টার্স করছিলেন। উনি কিন্তু সেই সময় ওনার চিন্তা ভাবনা উদ্ভাবনী যেই নির্দেশনা সেটি উনি ওনার মাননীয় প্রধানমন্ত্রী ওনার মাকে প্রদান করেন, যার ফলে 2008 সালে 12ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশের উপকল্প মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেন। এবং গত 15 বছরে একটি স্বল্পোন্নত প্রযুক্তিতে পিছিয়ে থাকা একটি দেশকে যার দূরদর্শী নেতৃত্ব দিয়ে আজকে আমাদের ইন্টারনেটের দাম পার এমবিপিএস 65 টাকায় নামিয়ে আনা, যেটা ছিল 85,000 টাকা পার এমবিপিএস, সেটা যদি থাকতো তাহলে কি আমাদের গ্রামের সাধারণ মানুষ তারা কি ব্রডব্যান্ড কানেক্টিভিটি ইউজ করতে পারতো? কোনোদিনও পারতো না। আমাদের সারা বাংলাদেশে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা, আইসিটি সাবজেক্টটাকে ম্যান্ডেটরি করা, আমাদের ইউনিয়ন উপজেলা পৌরসভা পর্যায়ে ডিজিটাল সেন্টার স্থাপন করা, সরকারের 2500 সেবাকে ডিজিটাইজ করা। আমরা তো করোনাকালীন সময় দেখলাম যে সংকটের সময়ে আমাদের সবকিছু ডিজিটাল প্ল্যাটফর্মে করতে হলো। আমরা সীমিত সামর্থ্য সম্পদ দিয়ে আমরা আমাদের ডিজিটাল নথি থেকে শুরু করে ভার্চুয়াল কোর্ট সবকিছুই করার চেষ্টা করেছি। কিন্তু এই সকল অর্জনকে যারা ব্যর্থ করতে চায়, আমাদের সকল সম্পদকে যারা ধ্বংস করতে চায়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যারা বিভ্রান্ত করতে চায়, তাদের ব্যাপারে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আমাদেরকে সতর্ক হতে হবে। আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা সরকারের পক্ষ থেকে আমরা যেরকম আমাদের এই কোটি কোটি ছাত্রছাত্রী ভাই বোন বন্ধু সন্তানদের প্রতি আমরা স্নেহশীল হতে চাই, সংবেদনশীল হতে চাই, এবং আমরা তাদেরকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তাদের হৃদয়ের ক্ষতটা দূর করে আমাদের সরকারের সাথে তাদের যে পরিকল্পিতভাবে দূরত্ব সৃষ্টি করার একটা ষড়যন্ত্র করা হচ্ছে সেটাকে দূর করতে চাই। একই সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেই সম্পদের ক্ষতি করা হয়েছে সেটাও আমরা যত দ্রুত সম্ভব কাটিয়ে ওঠে আমরা দেশের সামগ্রিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই। এবং তৃতীয়ত, যেই সকল সন্ত্রাসীরা ভাবছে দেশের ভেতরে কিংবা বিদেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধেও আমরা কঠোর ভাষায় বলে দিতে চাই, ওই সকল সন্ত্রাসী হত্যাকারী অগ্নিসংযোগকারীদের কোনো ক্ষমা নেই। তাদের বিরুদ্ধে কিন্তু সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের সরকারের পাশে জনগণ, ছাত্রছাত্রী সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের জনগণকে নিয়েই আমরা তাদেরকে প্রতিহত করতে চাই। আমি আর বক্তব্য বাড়াবো না। আমাদের 17টি জায়গায় যে হামলাগুলো হয়েছে, যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে, তাদের পরিবারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আবারও আমাদের সহানুভূতি সহমর্মিতা জানিয়ে আমাদের এই ক্ষতিটা যেন আমরা দ্রুত পুষিয়ে উঠতে পারি, তার জন্য আমাদের ডাক টেলিযোগাযোগ আইসিটি বিভাগের
দুজন সচিব এবং বিভিন্ন সংস্থা প্রধান যারা আছেন